আজকের পৃথিবীতে যে দুটো রাষ্ট্রে মুসলমানদের উপরে সব থেকে বেশি অত্যাচার করা হচ্ছে সেই দুটো রাষ্ট্রের নাম ইসরায়েল এবং ভারত। এবং এই দুটো রাষ্ট্রে কেবল যে তাদের মুসলমানদের তাদের নাগরিকের উপর অত্যাচার করা হচ্ছে তাই নয়, এই দুটো রাষ্ট্র সারা পৃথিবীতে মুসলমানদের জন্য একটা হুমকি এবং তারা একসঙ্গে কাজ করছে। তার একটা প্রমাণ আপনাদেরকে দিচ্ছে, একটা উদাহরণ দিচ্ছে। ইরান আক্রমণের মাত্র দুদিন আগে নরেন্দ্র মোদী ইসরায়েল সফরে গেছিলেন। ইরান আক্রমণের দুদিন আগে। এই ইতিহাসগুলো আমাদের ভুলে যাওয়া উচিত না, বারে বারে আমাদের লিঙ্ক করা উচিত, একটার সঙ্গে আর একটা মিলানো উচিত যদি আপনারা ইন্টারন্যাশনাল রাজনীতি বুঝতে চান। তো তিনি দুদিন আগে গেছিলেন এবং সেখানে গিয়ে যে ইসরায়েলের যে পার্লামেন্ট সেখানে তিনি বক্তৃতা দিয়েছিলেন। ইসরায়েলের পার্লামেন্টকে কেউ নেসেট বলেন, কেউ কেনেসেট বলেন, নানাভাবে উচ্চারণ করা হয়। ইসরায়েলের পার্লামেন্টে গিয়ে তিনি বলেছিলেন যে তার কাছে ইসরায়েল হচ্ছে ফাদারল্যান্ড, মানে নরেন্দ্র মোদীর ফাদারল্যান্ড হচ্ছে ইসরায়েল। এটা তার বক্তব্য, এটা আমাদের বক্তব্য না। এবং তার মাদারল্যান্ড হচ্ছে ভারত। তো তিনি ইসরায়েলকে ফাদারল্যান্ড ডিক্লেয়ার করে এসেছিলেন এবং সেই নরেন্দ্র মোদী সপ্তাহখানেক আগে আরব আমিরাত সফর করেছেন। সেই আরব আমিরাতে গিয়ে তিনি বলে এসছেন যে আরব আমিরাত আমার দ্বিতীয় মাতৃভূমি, দ্বিতীয় বাড়ি। কারণ আপনারা জানেন যে এই মুহূর্তে মুসলমান দেশের জন্য মুসলমান রাষ্ট্রগুলোর মধ্যে সব থেকে বেশি অ্যান্টি ইসলামিক কাজকর্ম করা হচ্ছে আমিরাত নামক দেশটিতে। এবং এই মুহূর্তে ইসলামের শত্রু হিসেবে আমরা যদি একটা এক্সিস তুলনা করি, একটা ট্রায়াঙ্গেল তুলনা করি বা তৈরি করি, তাহলে সেখানে যে তিনটা রাষ্ট্রের নাম আমাকে বলতে হবে সেই তিনটা রাষ্ট্র হচ্ছে ভারত, ইসরায়েল এবং ইউনাইটেড আরব এমিরেটস। এই তিনটা রাষ্ট্র মিলে মুসলমানদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে, মুসলমানদের বিরুদ্ধে তারা রীতিমতো লড়াই করছে। আপনারা জানেন যে ইরানের যুদ্ধ চলাকালীন অবস্থায় নেতানিয়াহু আরব আমিরাত ভিজিট করে গেছে। এটা নেতানিয়াহু অফিস থেকেই লিক করা হয়েছে, যেটা এখন পর্যন্ত আমিরাত স্বীকার করছে না, কারণ তারা বিব্রত হয়ে গেছে যে এটা নেতানিয়াহুর অফিস থেকেই বলা হয়েছে যে নেতানিয়াহু তার মিলিটারি অফিসারদের নিয়ে আরব আমিরাত ভিজিট করে আরব আমিরাতের যিনি প্রধান এমবিজেড এর সাথে তিনি মিটিং করে গেছেন। এটা হচ্ছে বাস্তবতা। তো আমাদের এই ভূ রাজনৈতিক বাস্তবতা বুঝে বা এরকম একটা পটভূমিতে দাঁড়িয়ে এই ভারতের অবস্থা আমাদেরকে তুলনা করতে হবে। তার আগে একটু বাংলাদেশের রাজনীতি আমরা একটু বুঝে দেখি। বাংলাদেশের রাজনীতিতে যে ভারতপন্থী রাজনৈতিক এবং সুশীল গোষ্ঠী আছে তারা প্রায়ই একটা কথা বলে, ইদানিং হয়তো পাবলিকলি কম বলে। গত 16 বছরে, হাসিনার 16 বছরে তারা পাবলিকলিও বলার চেষ্টা করত যে 1947 সালের ভারত বিভাগ ভুল ছিল। এটা আপনি শুনতে পাবেন, অনেক মানুষের মধ্যে শুনতে পাবেন, বিশেষত আওয়ামী এবং আওয়ামী সমর্থক যে বামপন্থী রাজনীতিবিদ এবং সুশীল সমাজ আছে এবং যে মিডিয়া আছে, সেই মিডিয়া এবং রাজনীতিবিদদের মধ্যে এই বয়ান প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয় যে 1947 সালে বিশেষ করে বাংলা বিভাগ ভুল ছিল, বাংলা ভাগ করা ভুল ছিল। এখানে একটু ইতিহাস পরিষ্কার করা প্রয়োজন। বাংলা ভাগ কিন্তু মুসলমানদের কারণে হয় নাই। হ্যাঁ, ভারত ভাগ হয়েছে মুসলমানদের কারণে। ভারত ভাগের জন্য মুসলমানরা বলেছিল যে মুসলমানদের জন্য একটা স্বাধীন, ভারতীয় মুসলমানদের জন্য একটা স্বাধীন রাষ্ট্র প্রয়োজন, যেখানে ভারতীয় মুসলমানরা তাদের সম্মান নিয়ে বেঁচে থাকতে পারবে। এবং এই কারণে মোহাম্মদ আলী জিন্নাহ তিনি এই রাষ্ট্রের এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু এই আন্দোলনের আইডিয়াটা কিন্তু জিন্নাহর কাছ থেকে আসে নাই, এটাও আমাদের পরিষ্কার মনে রাখতে হবে। এই আন্দোলনের আইডিয়া প্রথম বলেছিলেন কিন্তু ইকবালের কাছ থেকে, কবি ইকবাল, তার কাছ থেকে এটা এসেছিল। সম্ভবত ইনি 1929 সালে একটা বক্তৃতায় তিনি প্রথম বলেছিলেন এই মুসলমানদের জন্য আরেকটি স্বাধীন রাষ্ট্রের কথা। এখন আমি বাংলা ভাগের ক্ষেত্রে আসি। তো যখন 1947, একটু আগে ফুয়াদ ক্যাবিনেট মিশনের কথা বলছিল, তো যখন সিদ্ধান্ত হয়ে গেল যে হ্যাঁ দুটো দেশ হবে, একটা মুসলিম মেজরিটি রাষ্ট্র হবে আর একটা হিন্দু মেজরিটি রাষ্ট্র হবে, তখন
হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শরৎ বসু তারা চিন্তা করলেন যে বাংলাটাকে আমরা ইউনাইটেড রাখতে পারি কিনা, এবং এই আইডিয়া নিয়ে যখন হোসেন শহীদ সোহরাওয়ার্দী মোহাম্মদ আলী জিন্নাহর সাথে আলোচনা করলেন, মোহাম্মদ আলী জিন্নাহর বিশেষ আপত্তি ছিল না। কেন আপত্তি ছিল না? কারণ বাংলায় মেজরিটি কিন্তু মুসলমান ছিল, খুব বেশি মাত্রায় ছিল না, কিন্তু মুসলমান মেজরিটি ছিল। সেই সময় 1947-এ মুসলমান মেজরিটির সংখ্যা অ্যাবাউট 55% ছিল, 55% এবং 45%। 45% হিন্দু, 55% মুসলিম। সুতরাং জিন্নাহ হয়তো ভেবেছিলেন যে সমস্যা কোথায়, যদি ভারতে দুটো মুসলিম মেজরিটি স্টেট হয় এবং একটা হিন্দু মেজরিটি স্টেট থাকে, তাহলে মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে তো এটা যাচ্ছে না। কিন্তু এটা ভারতীয় যে হিন্দুরা একসময় বাংলা ভাগের বিরোধিতা করেছিল, 1905 সালে বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিল, সেই ভারতীয় সেই বাঙালি হিন্দুরাই 1947 সালে ইউটার্ন করে তারা বলল মুসলমানের অধীনে কোনো রাষ্ট্রে আমরা থাকবো না। কাজেই এই যে আপনারা হিন্দু সাম্প্রদায়িকতা পশ্চিম বাংলায় দেখতে পাচ্ছেন, তার একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, এটা নতুন কিছু না। আমাদের যাদের মধ্যে এই ধারণা ছিল যে পশ্চিমবঙ্গের হিন্দুরা বোধহয় অসাম্প্রদায়িক, তারা ইতিহাস জানেন না, ইতিহাস অসচেতন তারা। কারণ এই হিন্দু সাম্প্রদায়িকতা অনেক পুরনো আমলের ব্যাপার। 1905 সালে তারা বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিল, কারণ তারা মনে করেছিল যে বঙ্গভঙ্গ হলে পরে বাঙালি মুসলমানদের লাভ হবে, এই কারণেই তারা বিরোধিতা করেছিল। এবং আরো ইতিহাস যদি আপনারা পর্যালোচনা করেন, তাহলে ব্রিটিশদের বিরুদ্ধে 1905 সালের আগে বাঙালি হিন্দুরা কোনো আন্দোলন করে নাই। 1905 সালে প্রথম বাঙালি হিন্দুরা আন্দোলন করেছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে, কারণ তারা তখন মুসলমানের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তখন তারা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল। সুতরাং 1905-এ যে সন্ত্রাসী আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন মূলত ব্রিটিশ এবং মুসলমান উভয়ের বিরুদ্ধে ছিল, বাঙালি হিন্দুদের আন্দোলন। এটাই প্রকৃত ইতিহাস। এবং 1947 সালে তখন বাঙালি হিন্দুরা বললেন যে না, আমরা বাংলা ভাগ চাই, আমরা ভারত মাতার সাথে আমরা থাকব। এবং এই কারণে শুধুমাত্র শরৎ বসু ছাড়া এবং আরো 2-1 ছাড়া আর সবাই, নেহেরু এবং প্যাটেল সহ, তারা গান্ধীকে বোঝালেন যে বাঙালি হিন্দুরা মুসলমানের শাসনে তারা থাকতে চায় না, এবং এভাবেই বাংলা ভাগ হয়েছিল। যাই হোক, আমাদের পূর্বপুরুষ যারা ভোট দিয়ে পাকিস্তান তৈরি করেছিলেন, তারা যে সঠিক কাজ করেছিলেন, আজকে পশ্চিম বাংলার দিকে তাকিয়ে আমার মনে হয় আজকে আমরা এটা বুঝতে পারছি। কাজে আজকে যারা বাংলাদেশের নাগরিক বা বাংলাদেশের রাজনীতিবিদ যারা বলতে চান যে ভারত ভাগ বা বাংলা ভাগ ভুল হয়েছিল, তাদের একটু পশ্চিমবঙ্গ এবং আসামের মুসলমানের দিকে তাকানো দরকার, যে তারা আজকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের জীবনও তারা পাচ্ছে না, তার থেকে অধম জীবন তাদেরকে যাপন করতে হচ্ছে। তাদের কোনো অধিকার বলে আর কিছু নাই। এই যে পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে প্রায় 1 কোটি লোকের ভোটাধিকার হরণ করা হয়েছে, এই যে 1 কোটি লোকের ভোটাধিকার হরণ করা হয়েছে, তার মধ্যে মেজরিটি মুসলিম, তাদের ভোটের অধিকার দেওয়া হয় না। কারণ তারা মনে করেছে ভোটাধিকার হরণ করে নিলে পরে মুসলমানরা যদি ভোট দিতে না পারে, তাহলে বিজেপির পক্ষে ইলেকশনে জয়লাভ করা সহজ হবে। কারণ পশ্চিমবঙ্গে প্রায় 30% মুসলমান, বাকি 70%-এর মধ্যে বিজেপির পপুলারিটি বেশি, কিন্তু মুসলমানরা সাধারণত নিজেদের স্বার্থের কারণেই তারা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে থাকে। তো সুতরাং বাংলাদেশের এই রাজনীতিবিদদের আমাদের চিহ্নিত করতে হবে, যারা কলকাতাকে তাদের তীর্থ মনে করে এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে তাদের দেবতা মনে করে। এই শ্রেণীর বাঙালি মুসলমান বাংলাদেশে একেবারে কম না, কিন্তু আপনারা মনে করবেন না যে এদের সংখ্যা খুব কম, এদের সংখ্যা ভালোই আছে। এবং তারা মূলত বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি। আমাদের বুঝতে হবে যে বর্তমান প্রেক্ষাপটে কারা স্বাধীনতা বিরোধী শক্তি। কারণ বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের স্বাধীনতা যদি কেউ হরণ করে, তাহলে সেটা ভারত সেই স্বাধীনতা হরণ করবে। এখান থেকে 2000 কিলোমিটার দূর থেকে পাকিস্তান ভারত ডিঙিয়ে এসে বাংলাদেশের স্বাধীনতা হরণ করতে পারবে না, এটা বাস্তবসম্মত না। বাস্তবসম্মত হলো যে স্বাধীনতা ভারত হচ্ছে আমাদের স্বাধীনতার সবচেয়ে বড় হুমকি, এটা আমাদের স্মরণে রাখতে হবে। কাজেই যে রাজনীতিবিদরা বলবেন বা যে সুশীল সমাজ বলবে
যে বাংলা ভাগ ভুল হয়েছিল 1947 সালে, ধরে নিতে হবে যে তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর এক শ্রেণীর আমাদের দেশে সুশীল সমাজ এবং রাজনীতিবিদ আছে, এবং দুর্ভাগ্যজনকভাবে এই ধরনের রাজনৈতিক বয়ান আমরা সরকারি দলের কারো কারো মুখ থেকেও শুনতে পাচ্ছি, যারা ভারতের হিন্দুত্ববাদের উত্থানের সাথে বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থানকে মেলাতে চায়। এটা কিন্তু একটা ভয়ঙ্কর বয়ান, আপনাদেরকে মনে রাখতে হবে। কারণ ভারতে হিন্দুত্ববাদীরা যে পরিমাণ অত্যাচার করেছে তার কোনো মুসলমানদের উপরে তার কোনো উদাহরণ, তার উল্টো কোনো উদাহরণ বাংলাদেশে নাই। বাংলাদেশের সেই পাকিস্তান আমল থেকে হিন্দুদের উপরে বরং বাঙালি মুসলমানরা হিন্দুদের রক্ষা করবার চেষ্টা করেছে সব সময়। আমার 1965 সালের রায়টের কথা মনে আছে, 64 সালের রায়ট, সরি, তখন আমি স্কুলে বোধহয় 5-6-এ পড়ি। সেই সময় আমরা তো একেবারেই ছোট, আমাদের মুরব্বীদের নিয়ে আমরা বাড়ি বাড়ি হিন্দু বাড়িতে গিয়ে, আমি পুরনো ঢাকার ছেলে, গ্যান্ডারিয়ার ছেলে, যেখানে প্রচুর হিন্দুরা ছিলেন, আমাদের মনে আছে আমাদের বাড়িতে আমরা হিন্দুদের আশ্রয় দিয়েছিলাম, তাদের খাবার ব্যবস্থা করে দিয়েছিলাম। আমাদের হেডমাস্টার হিন্দু ছিলেন, আমরা তার বাড়ি পাহারা দিয়েছিলাম, এবং আমরা গ্যান্ডারিয়ার সবগুলো মন্দির আমরা পাহারা দিতাম। এটাই বাঙালি মুসলমানদের ঐতিহ্য। আমরা কখনো অন্য ধর্মের কোন উপাসনালয়ের উপর আক্রমণ করি নাই। বাবরি মসজিদের মতো ঘৃণ্য ঘটনা বাংলাদেশে কোনোদিন ঘটবে না, কারণ ওই ধরনের বর্বর আমরা কোনোদিন হতে পারবো না। কাজেই হিন্দুত্ববাদীদের মতো বর্বরতা আমরা, আমাদের জিনের মধ্যে ওই বর্বরতা নাই। কাজেই যারা আজকে বলার চেষ্টা করেন যে বাংলাদেশে জুলাই বিপ্লবের পর থেকে ইসলাম পন্থার উত্থান হয়েছে, তারা প্রকৃতপক্ষে বাংলাদেশে হিন্দুত্ববাদের সহায়ক শক্তি হিসেবে কাজ করছেন। কাজেই এই ধরনের বয়ান যারা আনতে চান যে বাংলাদেশে একটা ইসলামী উত্থান হচ্ছে এবং এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য বিপজ্জনক, তারা প্রকৃতপক্ষে ভারতের দালালি করছেন। এটা আমাদের মনে রাখা উচিত। কাজেই এই দুই শ্রেণীর রাজনীতিবিদ এবং সুশীল সমাজ সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। যারা বলবেন যে 1947 সালের বাংলা বিভাগ ভুল ছিল, আর যারা বলবেন যে হিন্দুত্ববাদ, ভারতীয় যেমন হিন্দুত্ববাদ, তারই সমান্তরাল শক্তি হচ্ছে বাংলাদেশের ইসলাম পন্থার উত্থান, এই ধরনের বয়ান যারা বলবেন, ধরে নিতে হবে যে তারা বাংলাদেশে ভারতের স্বার্থ রক্ষা করবার জন্য তারা রাজনীতি করছেন। এখন আমরা চিন্তা করতে পারি, যেমন আজকের বক্তাদের মধ্যে দুই একজন বলেছেন, ফুয়াদও বলেছেন, যে আমরা কি করতে পারি ভারতীয় মুসলমানদের জন্য। মানে এমন ভাবে আমরা বলতে পারি যে এটা তো ভারতের অভ্যন্তরীণ বিষয়। থিওরিটিক্যালি ইট ইজ রাইট যে এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু মজার ব্যাপার হলো যে ভারতের, আমাদের যে প্রতিবেশী দুই রাজ্য ভারতের, সেই দুই রাজ্যের যারা মুখ্যমন্ত্রী, তারা এটাকে ভারতের অভ্যন্তরীণ বিষয় রাখেন নাই। তারাই রাখেন নাই, কারণ শুভেন্দু অধিকারী এবং হেমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী হলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী, তাদের দুজনেরই ইলেকশনের যে ক্যাম্পেইন, তার প্রধান যে বক্তব্য ছিল, 1 নম্বর বক্তব্য ছিল বাংলাদেশ সম্পর্কে ঘৃণা ছড়ানো। কাজেই তারাই অভ্যন্তরীণ রাজনীতিকে আন্তর্জাতিকরণ তারা করে ফেলেছে, এটাকে তারা বাইল্যাটারাল করে ফেলেছে। তাদের ইলেকশন ক্যাম্পেইনের মধ্যে তারা বাংলাদেশকে নিয়ে এসছে, আমরা আনি নাই। এটা ভারতের বিজেপি নিয়ে এসছে বাংলাদেশকে। আপনি শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনেন, হেমন্ত বিশ্ব শর্মার বক্তব্য শোনেন, তারা সর্বদা বলছে যে তারা ওখানকার যারা বাংলা ভাষাভাষী মুসলমান আছেন দুই রাজ্য থেকেই, তাদের সবাইকে নাকি ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দেবেন। তারা কিন্তু সব ভারতীয় নাগরিক, এবং তারা এক অর্থে বাংলাদেশের বিরুদ্ধে তারা অলরেডি যুদ্ধ ঘোষণা করেছে। সুতরাং আমাদের মনে রাখতে হবে, আমরা যদিও বলতে পারি যে এটা আমাদের বিষয় না, কিন্তু আসলে এটা আমাদের বিষয় হয়ে গেছে, আমরা এটাকে আর ইগনোর করতে পারি না। আচ্ছা, তো এখন ইগনোর তো করতে পারলাম না, তাহলে আমাদের করণীয়টা কি? এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা কি করতে পারি। আমরা ইগনোর করতে পারছি না, যেহেতু তারা আমাদের, মানে বিপদ দূরে নাই, বিপদ আমাদের ঘাড়ের উপর চলে এসছে। তাহলে এই বিপদ মোকাবেলায় আমরা কি করব? তো আমরা বলতে কারা? আমরা বলতে মোটা দাগে 3টা গ্রুপ ভাগ করেছি। একটা হচ্ছে জনগণ, সাধারণ জনগণ, আমাদের মতো
আমরা যারা সাধারণ জনগণ, আমরা ক্ষমতার সাথে নাই। দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক দলসমূহ, তারা একটা আলাদা গ্রুপ, তার মধ্যে আমাদের ফুয়াদও চলে আসবে, কারণ ফুয়াদ একটা রাজনৈতিক দলের সেক্রেটারি। তো রাজনৈতিক দলের কর্তব্য, আর একটা হচ্ছে সরকারের কর্তব্য। তাহলে আমরা যদি তিন ভাগে ভাগ করি, যে জনগণ কি করবে, বিরোধী রাজনৈতিক দলগুলো কি করবে, এবং সরকার কি করবে। জনগণ কি করবে, সেখানে আমার দুটো সাজেশন আছে, আমার কয়েকটা সাজেশনই আছে। রাজনৈতিক জনগণের মধ্যে আমি আবার একটু ভাগ করছি। এক নম্বর হচ্ছে যারা সীমান্তবর্তী অঞ্চলে থাকে, তাদের একটা বড় দায়িত্ব আছে। কি দায়িত্ব জানেন? আমি তাদের প্রতি আহ্বান জানাবো, ভারতের সাথে সব রকম চোরাচালান বন্ধে তারা যেন সহযোগিতা করে, এবং এই সহযোগিতা সব থেকে ভালোভাবে করতে পারবেন যারা সীমান্ত অঞ্চলের আমাদের বাসিন্দা। এবং সেই চোরাচালান সবকিছু বাংলাদেশ থেকেও কিছু যাবে না, ভারত থেকেও কিছু আসবে না। এই যে কাঁটাতারের বেড়া নিয়ে অনেক চেঁচামেচি হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি কাঁটাতারের বেড়া হলে আমাদের কি সমস্যা? আমাদের একটাই সমস্যা হতে পারে কাঁটাতারের বেড়া হলে, যদি সেটা জিরো, যেটাকে বলে যে নো ম্যানস ল্যান্ড, আমরা যেটাকে বলি নো ম্যানস ল্যান্ডে যদি সেটা ভারত করার চেষ্টা করে। কারণ নো ম্যানস ল্যান্ডে এটা করা মানে হচ্ছে আমাদের সার্বভৌমত্বের উপরে এটা আক্রমণ। কিন্তু ভারত যদি তার জমির মধ্যে কাঁটাতারের বেড়া করে, এটা নিয়ে আমি আনন্দিত, আমি ব্যক্তিগতভাবে খুশি, তাদেরকে কাঁটাতারের বেড়া করে ফেলতে দেন। এবং আমার অনুরোধ থাকবে আমাদের সীমান্তবর্তী মানুষজনের কাছ থেকে, সেখানে অনেকে কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন, সেখানে অনেকে এই চোরাচালান ব্যবসার সাথে জড়িত। কাজে তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা দেশের স্বার্থে, নিজেদের স্বার্থে এই চোরাচালান ব্যবসা বন্ধ করেন। এই চোরাচালানের মধ্যে মাদকও আসছে, মাদক আসার জন্য আমাদের যুব সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের এই যে ইদানিং আপনি দেখতে পাচ্ছেন এত সামাজিক উচ্ছৃঙ্খলতা বেড়ে গেছে, এত সামাজিক নৃশংসতা বেড়ে গেছে, কি সব নৃশংস ঘটনা চলছে, এর মূলে কিন্তু একটা প্রধান কারণ হচ্ছে মাদক দ্রব্য। এই মাদক ব্যবহারে মানুষ কি বলবো, মানুষ পশুর থেকে অধম হয়ে যাচ্ছে তারা। তো এই কারণে আমি চোরাচালান সম্পূর্ণভাবে বন্ধের জন্য আহ্বান জানাই। দ্বিতীয় আর একটা আহ্বান জানাই, কদিন পরে আমাদের কোরবানির ঈদ, আমাদের পবিত্র ঈদ, সেখানে আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, পুরো জাতির প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা কোনো ভারতীয় গরু কোরবানি দেবেন না। এটা যদি আপনারা করতে পারেন, সীমান্ত অঞ্চলে যারা ভারতীয় গরু নিয়ে আসবে তাদের কাছ থেকে কেউ ভারতীয় গরু কিনবেন না। কারণ আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের অর্থনীতির জন্য এটা খারাপ, কারণ আমাদের যারা গরুর খামারি আছেন তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয় যখন ভারত থেকে চোরাচালানের মাধ্যমে গরু চলে আসে। এটা বন্ধ হলে পরে আমাদের ব্যবসা বাড়বে, আমাদের যারা খামারি, আমাদের যারা কৃষক, তারা উপকৃত হবে। কাজেই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আপনারা ভারতীয় গরু জবাই করা, কেনা বেচা বন্ধ করেন, এটা আমার আহ্বান। দ্বিতীয় আহ্বান থাকবে, সকল ভারতীয় পণ্য বর্জন করেন, যতটা সম্ভব ভারতীয় পণ্য বর্জন করতে থাকেন। এই কাজগুলো আমরা করতে পারি, এটা হলো নাগরিকের কাজ, আমি নাগরিকের কাজের কথা বলছি। আর এর বাইরে, সীমান্ত অঞ্চলের বাইরে আমরা যারা নাগরিক সমাজ, আমি মনে করি আজকে একটা খুব চমৎকার উদ্যোগ নিয়েছে। আমি আজকাল কোনো অনুষ্ঠানে কিন্তু আসি না, এটা অনেকেই জানেন, কিন্তু আজকে শুধু এসছি আমি বিষয়ের কারণে আজকে এসছি। আজকে এটা যদি বাংলাদেশের সার্বভৌমত্বের, আমাদের অস্তিত্বের ব্যাপার না হতো, তাহলে আজকের এই অনুষ্ঠানে হয়তো আমি আসতাম না। আমি মনে করি যে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ, এবং এই উদ্যোগটাকে আরো বাড়াতে হবে, শহরে শহরে করতে হবে, সারা দেশব্যাপী করতে হবে। এবং নাগরিকের কাজ হচ্ছে এই দাবিগুলো নিয়ে রাস্তায় নামা। কাজে নাগরিকের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা এই ভারতে যে মুসলমানদের উপরে যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে আপনারা রাস্তায় নেমে আসুন, প্রতিবাদ করুন। প্রতিবাদ মানে এটা না কিন্তু যে আপনি এখানে আবার সংখ্যালঘুদের উপরে আপনি অত্যাচার করবেন, তাহলে তো আপনিও ওদের মতো নিকৃষ্ট হয়ে গেলেন। এখানকার সংখ্যালঘুর অধিকার একেবারে শতভাগ দেওয়ার পরে আপনি রাস্তায় নামবেন ভারতীয় সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ করবার জন্য। কারণ আপনারা যদি আপনাদের সংখ্যালঘুদের রক্ষা করতে না পারেন, তাহলে অন্য দেশের সংখ্যালঘুদের বিষয়ে কথা বলার নৈতিক অধিকার আপনার থাকবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে।
আচ্ছা, এটা তো গেল জনগণের কাজ। রাজনৈতিক দলগুলোর কাজ হচ্ছে, আমি খুব দুঃখ পাই রাজনৈতিক দলগুলোর নীরবতা দেখে। কারণ রাজনৈতিক দলগুলো মনে করে যে ভারত সরকারকে অসন্তুষ্ট করলে, বাংলাদেশে একটা কিন্তু আছে রাজনীতির মধ্যে, যে ভারত সরকারকে অসন্তুষ্ট করে ক্ষমতায় যাওয়া যায় না। এখন এটা শুধু যে সরকারি দলের উপরে এই ভাইরাস আছে তা না, সকল রাজনৈতিক দলের মধ্যেই এই ভাইরাসের সংক্রমণ আছে। কাজে এই ভাইরাস মুক্ত হয়ে যান এবং রাজনৈতিক দলগুলোর চাপ প্রয়োগ করা উচিত সরকারের উপরে এবং ভারতের উপরে। কারণ রাজনৈতিক দলগুলোর নানা রকম ইন্টারন্যাশনাল কানেকশন থাকে। কাজে আপনারা ইচ্ছা করলে চাপ প্রয়োগ করতে পারেন যাতে করে ভারতীয় মুসলমানদের উপরে এই অত্যাচার বন্ধ হয়। কাজে রাজনৈতিক দলগুলোর এই ইস্যুতে মাঠে নামা উচিত। এখন পর্যন্ত কোন রাজনৈতিক দল এ ব্যাপারে সোচ্চার হয় নাই। একমাত্র মাঝে মাঝে আমি এনসিপি কে দেখি এই ব্যাপার না হলেও ভারত প্রশ্নে নানা রকম বক্তব্য এনসিপি দিয়ে থাকে, কিন্তু বাকি রাজনৈতিক দলগুলো মোটামুটি নীরবতা তারা পালন করছে। কাজেই আমি রাজনৈতিক দলগুলোর কাছে অধিকতর উদ্যোগ আমি আশা করি। এবার আসি সরকার, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে জনগণ এবং সরকার সব থেকে গুরুত্বপূর্ণ, যেহেতু সরকারের হাতে ক্ষমতা আর জনগণের কাছে হচ্ছে সংখ্যা। যে সংখ্যা যেহেতু আছে আমাদের 18 কোটি জনগণ, তারা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে সেটাকে উপেক্ষা করা কোন সরকার কিংবা কোন রাজনৈতিক দলের পক্ষে সম্ভব না। সরকারের দায়িত্বের আগে আমি সরকারকে একটা পাশের বাড়ির উদাহরণ দেখাই। একটা ছোট্ট দেশ যার কোনো সামরিক শক্তিও নাই, নেপাল। আপনি নেপাল সরকারের তাদের সাহস দেখেন। নেপাল সরকারের যিনি প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ, তিনি কিছুদিন আগে, এক সপ্তাহ আগে ভারতীয় পররাষ্ট্র সচিব সেই দেশ যখন সফর করতে চেয়েছিল, নেপালের প্রধানমন্ত্রী বলেছেন তাকে সময় দেওয়ার মতো সময় আমার নাই। তিনি বলেছিলেন একমাত্র নরেন্দ্র মোদী যদি নেপাল সফরে আসে তাহলে দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আমি তার সঙ্গে আলোচনা করতে পারি, কিন্তু কোন পররাষ্ট্র সচিবকে আমি সময় দিতে পারবো না। বাংলাদেশে আজ পর্যন্ত এমন কোন প্রধানমন্ত্রী আমরা দেখেছি যে বলতে পারবে ভারতীয় পররাষ্ট্র সচিবকে যে আমি আপনাকে সময় দিতে পারবো না? আজ পর্যন্ত দেখি নাই, গত 50 বছরে আমরা দেখি নাই। কাজে নেপালের কাছ থেকে আমাদের উদাহরণ নেওয়া উচিত। নেপালের আর একটা গল্প বলি আপনাদেরকে। আজ থেকে 5-6 বছর আগে আপনাদের দেশে তো সীমান্ত অঞ্চলে প্রায় প্রতিদিন গুলি করে বাংলাদেশিদের মারছে বিএসএফ, তাই না? নেপালে আজ থেকে 5-6 বছর আগে একজন মাত্র নেপালিকে এরকম বিএসএফ গুলি করে মেরেছিল। তার প্রতিবাদে সারা নেপালে এমন আন্দোলন হয়েছিল ভারতের বিরুদ্ধে, এমন আন্দোলন যে ভারতের যিনি ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, তিনি পাবলিকলি মাপ চাইতে বাধ্য হয়েছিলেন একজন নেপালিকে হত্যা করার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে আমাদের মধ্যে ওই দেশপ্রেম নাই, ওই সাহস নাই, যে আমাদের প্রায় প্রতি সপ্তাহে মারার পরেও আমরা নীরব আছি। আমরা এখন পর্যন্ত কিছুই করতে পারি নাই। তো সরকার কি করতে পারে? একটা করতে পারে যে আন্তর্জাতিক ফোরামে এ ব্যাপারে তারা আওয়াজ তুলতে পারে। আন্তর্জাতিক ফোরাম বলতে আমি ওআইসির কথা বলি নাই। মুসলমানদের দুর্গতির একটা বড় কারণ ওআইসির মতো সংগঠন, অথর্ব সংগঠন ওআইসি। আজ পর্যন্ত গাজায় যে ওআইসির ভূমিকা, ওই যে আমি একটা আর্টিকেল লিখেছিলাম বছর 3 আগে যখন আমি তুরস্কে নির্বাসিত ছিলাম, যে গাজায় ওআইসির কবর রচিত হয়েছে। গাজার গণহত্যার পরে ওআইসির আর কোনো মানে কি বলবো, এর আর কোনো সম্মান, আর কোনো কিছু অবশিষ্ট নাই। তো সেই জন্য ওআইসিতে বলে লাভ নাই। কিন্তু অন্যান্য যে আন্তর্জাতিক ফোরাম, যেমন ধরেন ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কমিশন কিংবা ইউএন কিংবা ইইউ, এই ধরনের যত প্রতিষ্ঠান আছে, কিংবা বাইল্যাটারাল আলোচনার সময়ও আমরা এ ব্যাপারে সরকার আওয়াজ তুলতে পারে। কেন আওয়াজ তুলতে পারে সেটার কিছু ইঙ্গিত আমার আগের বক্তারা দিয়েছেন। যে ভারতে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার চলছে, মুসলমানদের উপর বিশেষ করে, তার কারণে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। কারণ যত যাই হোক, আমাদের সবাইকে তো সব সমাজেই কিছু সমাজ বিরোধী শক্তি থাকে। কাজে ভারতের এই মুসলমানদের উপর অত্যাচারকে মানে ছুতা করে এখন বাংলাদেশে যদি সংখ্যালঘুদের উপর অত্যাচার শুরু হয়, তাহলে তো আমাদের নিরাপত্তার জন্য এটা একটা বড় হুমকি। কাজে এই বিষয়গুলো আমরা কিন্তু সকল বাইল্যাটারাল আলোচনায় আমরা তুলতে পারি।
আমরা সকল বন্ধু রাষ্ট্রকে বলতে পারি তারা যেন ভারতের উপর চাপ সৃষ্টি করে। এই কাজটা সরকার করতে পারে। একটা আপনাদেরকে এক্সাম্পল দেই, এই সপ্তাহে মোদি গেছিলেন নরওয়েতে ভিজিট করতে। সেই নরওয়েতে যখন তিনি নরওয়ের প্রেসিডেন্টের সাথে জয়েন্ট একটা সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য দিয়েছেন, কিন্তু কোনো প্রশ্ন নেন নাই। নরওয়েতে প্রশ্ন যখন নিচ্ছিলেন না, মোদি কিন্তু কোথাও কোনো প্রশ্ন নেন না। তো যখন উনি প্রশ্ন না নিয়ে চলে যাচ্ছেন, কোনো প্রশ্নের জবাব দিচ্ছেন না, তখন একজন সাংবাদিক, হেলে লিং ওনার নাম, এক মহিলা সাংবাদিক, তিনি বললেন যে মোদি, আপনি তো নিজেকে দাবি করেন যে ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র, তো আপনি সেই গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়ে বিশ্বের সব থেকে ফ্রি সংবাদ মাধ্যমের দেশ নরওয়ে, আপনারা জানেন বোধহয় যে ফ্রি সংবাদ মাধ্যমের যে র্যাঙ্কিং আছে সেখানে নরওয়ে 1 নম্বর। তো সে বললেও যে বিশ্বের সবচেয়ে ফ্রি গণমাধ্যম দেশের সাংবাদিকের প্রশ্নের জবাব কেন দিচ্ছেন না? এই কথা শুনে মোদি মাথা নিচু করে স্টেজ থেকে নেমে চলে গেছে, কিন্তু প্রশ্নের জবাব দিতে পারে নাই। সুতরাং আন্তর্জাতিক ফোরামে যদি আমরা এগুলো ওঠাতে পারি, তাহলে মোদিকে কিন্তু বিদেশে গেলেই এই প্রশ্নের মুখোমুখি হতে হবে। কাজে আমি সরকার এবং বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলবো এটা এই ব্যাপারে কার্যক্রম নেয়ার জন্য। 2 নম্বর আর একটা করতে পারে, বাংলাদেশে আমি মনে করি প্রচুর ভারতীয় নাগরিক আছেন যারা বেআইনিভাবে এই দেশে কাজ করছেন, তাদেরকে খুঁজে বের করা প্রয়োজন এবং এদেরকে খুঁজে বের করে এদেরকে পুশব্যাক করা প্রয়োজন। কাজেই তাহলে ইন্ডিয়া বুঝতে পারবে যে পুশব্যাক শুধু তাদের অস্ত্র না, এই পুশব্যাক আমাদেরও অস্ত্র হতে পারে। এবং বাংলাদেশে আমি আরো কিছু এলাকায় জানি, এখানকার কিছু মানুষ কাজ করেন বাংলাদেশে, তাদের বাড়িঘর সব ইন্ডিয়াতে, বাড়িঘর কলকাতায়, এখানে রোজগার করেন এবং এখান থেকে টাকা পয়সা সব ইন্ডিয়াতে তারা পাচার করেন। হয়তো পরিবারের কর্তা বাংলাদেশে আছেন, পুরো পরিবার ইন্ডিয়াতে আছে, এরকম বহু পরিবারকে আমি জানি। তো সেগুলোকে আমার মনে হয় বাংলাদেশ সরকারের তাদেরকে চিহ্নিত করা দরকার। তো এই কাজগুলো যেগুলো আমাদের সাধ্যের মধ্যে আছে, এই কাজগুলো বাংলাদেশ সরকার করতে পারে। আর এছাড়া ভারতের সাথে যখন দ্বিপাক্ষিক আলোচনা শুরু হবে, দ্বিপাক্ষিক আলোচনা হলে প্রতিবারই আমরা কিন্তু ভারতের মুসলমানদের উপর অত্যাচারের বিষয়টা আমরা উঠাতে পারি। সর্বশেষ আর কিছু না পারি, ভারতের নির্যাতিত মুসলমানদের জন্য একটা মরাল সাপোর্টটা তো করতে পারি। এই যে আজকে আমরা একটা অনুষ্ঠান করছি এখানে, এটা তো এক ধরনের মরাল সাপোর্ট। এবং এই ধরনের অনুষ্ঠান যদি আরো বৃহত্তর পরিসরে আমরা করতে পারি, তাহলে তারা আরো মরাল সাপোর্টটা পাবে। তো সর্বশেষ আমি আবারও জনগণ, রাজনৈতিক দল এবং সরকার 3 গ্রুপের কাছেই আমি ঐক্যবদ্ধভাবে ভারতীয় হেজেমনির যে থ্রেট, এটা মোকাবেলা করবার আহ্বান জানিয়ে আজকের এই অনুষ্ঠান আয়োজন করবার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে এবং আমাকে আমন্ত্রণ করবার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।